অপেক্ষা পর্ব এখানেই শেষ। এখন যিনি মঞ্চে আসছেন তাকে আপনারা সবাই চেনেন। এই প্রজন্মের সফলতম তরুণ উদ্যোক্তা, ম্যাজিক্যাল মোটিভেশনাল স্পিকার হিসেবে তাকে আপনারা চেনেন একজন বেস্ট সেলার বইয়ের লেখক হিসেবে। মঞ্চে আসছেন আইকন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এই প্রজন্মের আইকন, দি আইকন ম্যান ফাহাদ বেগ। Hello my dear sweet people, how are you guys? Nice. আজকে খুব বেশি কথা না বলে, বেশি ভূমিকা না করে একদম স্ট্রেইট একটা গল্পে চলে যাব। খুব সহজ সরল একটা গল্প। একটা গ্রামে একটা মেলা হতো। সেই মেলাতে একজন বয়স্ক ভদ্রলোক বেলুন বিক্রি করতেন। গ্রামের ছোট্ট একটা বাচ্চা ছেলে তো সেই চাচার কাছে এসে বলল যে, চাচা আমি একটা বেলুন কিনবো। তো চাচা বলল, কোন বেলুন? তখন কালো রঙের একটা বেলুন দেখিয়ে সেই ছোট্ট বাচ্চা ছেলেটা বলল যে, চাচা এই কালো বেলুনটা কি উড়বে? তখন চাচা হেসে দিলেন। হেসে দিয়ে বললেন যে, বাবু বেলুন তো রং দেখে ওড়ে না, বেলুন ওড়ে তার ভেতরে গ্যাসের কারণে। মোরাল অফ দিস স্টোরি ইজ যে তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার রং যেরকমই হোক না কেন, তোমার আকার আকৃতি যেরকম হোক না কেন, সেগুলো কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হলো যে তোমার এখানে কি আছে। ম্যাটার করে যে তোমার গোল কি, তোমার প্ল্যানস কি, তোমার স্ট্র্যাটেজি কি। গট ইট? আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে যাচ্ছি? স্যার। হ্যাঁ, ইউ ওকে মাইক দাও। বাংলাদেশ যত এফোর্ট আর স্ট্র্যাটেজি খাটাক, বাংলাদেশ কি কখনো রাশিয়ার সঙ্গে যুদ্ধ জিততে পারবে? কি নাম তোমার? রাশিয়া। সরি, তোমার নাম তো রাশিয়া না, তোমার নাম জিজ্ঞেস করছি। ও সরি, রবিন। রবিন, রবিন, ওকে ঠিক আছে। খুব ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন না, তারপরেও বলছি আর কি। আচ্ছা, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো যে পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য আমাদের বিপক্ষে যুদ্ধ করেছিল আর আমাদের পক্ষে কতজন সৈন্য ছিল, বলতে পারবে? এনিওয়ান? কেউ বলতে পারছে না, তাই তো? ওকে, উত্তরটা আমি দিচ্ছি। আমাদের পক্ষে 50,000 সৈন্য যুদ্ধ করেছিল। কত? 50,000। আর ইংরেজদের পক্ষে যুদ্ধ করেছিল মাত্র 3,200 সৈন্য। এর মানে হচ্ছে ইংরেজদের থেকে 15 গুণ বেশি সৈন্য নিয়ে আমরা যুদ্ধটিতে জয়লাভ করতে পারিনি। এরকম অসংখ্য উদাহরণ আছে। ব্যাটল অফ অ্যাজিনকোর্ট, ব্যাটল অফ ডরকেস ড্রিফট, ব্লা ব্লা। তুমি এক কাজ করো, লিস্টটা তো আসলে অনেক বড়, তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিও, আমি তোমাকে সেন্ড করে দিব। এই তেরি কইলাম না, আইকন ম্যান ওয়ান পিস অনেক কিছু জানে। দেখছিস এই রবিন পোলারের ইনস্ট্যান্ট কেমনে ভরে দিল। স্যার, রিসেন্টলি নাফিস ইকবালের মৃত্যুর পর তার পড়ার টেবিলে আপনার লেখা বই পাওয়া গেছে, যেখানে আপনি আত্মহত্যার ব্যাপারে অনেক কিছুই লিখেছেন। তার টেবিলের একটা ছবি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতেও প্রকাশিত হয়েছে, কিন্তু স্যার এই ব্যাপারে আপনার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা শুনতে পাইনি। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? তুমি কি টেবিলের ছবিটা দেখেছো? জি, আমিও দেখেছি। ওই টেবিলে আমার বইটি ছাড়াও আরো দুটো উপন্যাস ছিল। ওখানে দুটো উপন্যাসের মধ্যে একটির নাম আমার স্পষ্ট খেয়াল আছে, আমাদের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা একটি বই, আজ হিমুর বিয়ে। কই নাফিস ওটা পড়ে নাফিসের তো মনে হলো না যে যাই আজকে একটা বিয়ে করে ফেলি? কিন্তু স্যার আপনি তো আপনার বইতে আত্মহত্যার ব্যাপারে অনেক কিছুই লিখেছেন, আবার আজকের এই সেমিনারে জীবন যুদ্ধে লড়াই করার ব্যাপারে বলছেন। স্যার আমরা আসলে জানতে চাই আত্মহত্যার ব্যাপারে আপনার মোটিভটা কি? আপনি কি আত্মহত্যার পক্ষে নাকি বিপক্ষে? Oh, that's a very intelligent question indeed. Thank you. Thank you, Mizan. Please. আমি অবশ্যই আত্মহত্যার বিপক্ষে। আমি যখন দেখি যে আর্নেস্ট হেমিংওয়ের মতো এত বড় একজন ঔপন্যাসিক গলায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন, তখন আমি আত্মহত্যার বিপক্ষে চলে যাই। কিন্তু আমি যখন দেখি যে হেমিংওয়ের মতো একজন ঔপন্যাসিক 10 বছর ধরে
রাইটার্স ব্লকে ভুগছেন, 10 বছর ধরে উনি কিছুই লিখতে পারছেন না, তখন আমার মনে হয় যে তার জায়গায় যদি আমি থাকতাম, আমিও হয়তো ওনার মতো একই কাজ করতাম। অ্যাপার্ট ফ্রম অল দিস, আমি যখন দেখি যে একজন মানুষ একটা চাকরির তদবিরের জন্য নিজের এবং তার পরিবারের সমস্ত সঞ্চিত অর্থ সম্পদ এই সব কিছু নিয়ে জুয়া খেলতে পারেন, এরকম একজন মানুষ এই পৃথিবী থেকে চলে গেলে তার জন্য আমার আসলে কোনো ফিলিংস কাজ করে না। আমি কি বুঝাতে পারছি আমার লজিক? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ছাত্রাবাসের সামনে। গতকাল রাতে এই হলের 404 নম্বর রুমে একজন ছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। দর্শক, আমরা জানতে পেরেছি তিনি একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন, যেখানে লেখা আছে তিনি চাকরিতে ঘুষ দিয়ে চাকরি না পাওয়ার হতাশার কারণে সুইসাইড করেছেন। আসিফ, জি স্যার। কি জন্য বলবে? স্যার এভরিথিং ইজ ফাইন, বাট প্রবলেম হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে দুটি কোম্পানি শেয়ার ভ্যালু খুব ভালো, বাট স্যার একটু ডাউন। ডাউন? জি স্যার। ওকে, নো ওয়ারিজ। আইকন ম্যানের ইমেজ যত আপ হবে, আমাদের শেয়ার ভ্যালু আপ হবে। জি স্যার। রাইট? গুড। এনিথিং এলস? স্যার, আমাদের কক্সবাজার এবং সেন্ট মার্টিনের যে দুটো নিউ ভেঞ্চার লঞ্চ হওয়ার কথা ছিল, ওগুলোর অল পেপারস ওকে। আমরা কি মুভ অন করব? তো আমি তো একবার মুখ দিয়ে বলেছি কিনা? জি স্যার। আবার নতুন করে বলতে হবে কিছু? না স্যার। ডান? ওকে স্যার। ওকে, মুভ করো। ওকে স্যার। ঠিক আছে। এনিওয়েজ, ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। কেমন আছো? অলরাইট। নাজগর স্যার। আজকে ভালো লাগছে না, মিটিং টিটিং যা আছে তাহলে একটু প্লিজ ম্যানেজ করো, ক্যান্সেল করো। স্যার, আজকে ডিনারে আপনার দুটো মিটিং ছিল। মায়ানমারের পার্টির সাথে মিটিংটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। আপনার নতুন পিআরকে আসতে বলেছিলেন, উনি অপেক্ষা করছেন। পিআর কোন মিটিং? স্যার, আপনার সাথে কথা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। সে কখন আসবে? অলরেডি চলে এসছে, একটু আগেই কথা হয়েছে, অপেক্ষা করছে। আচ্ছা, ওকে, তাহলে একটা সিগারেট খেয়ে আসবো, জাস্ট একটা ড্রিঙ্কিং অফার করো। ইয়েস স্যার। আসছি। আরিবা, ইয়া, আরিবা।